নুজা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায় আর রেজওয়ান নিচে এসে রুমের সোফায় ঘুমিয়ে পড়ে। সোফায় ঘুমালো কারণ এখন বেডে গেলে আরিজ ওকে লাথি মেরে রুম থেকে বের করে দিবে, এটা সে নিশ্চিত। এদিকে আরিজ, তারিফ, এরিফ রুম থেকে একটা ফোমের বেড পায়। ওরা রেজওয়ানের সাথে ফাজলামি করতে সেই ফোনটি নিয়ে সোফার নিচে রাখে। তারপর ধীরে ধীরে অতি সাবধানে রেজওয়ানকে সোফা থেকে ফোমে নামিয়ে শোয়ায়। রেজওয়ান একটু বুঝতে পারে, কিন্তু কিভাবে ওকে হয়তো বেডে শুইয়ে দেওয়া হয়েছে, তাই আবার গমিয়ে তলিয়ে যায়। আরিস রেজওয়ানকে ফোমে রেখে সোজা হয়ে দাঁড়িয়ে বলে, কি খাই রে রেজ, এত ভারী কেন? উফ। তারিফ বলে, তাড়াতাড়ি চল, নয়তো উঠে যাবে। এই বলে তিনজন অতি সাবধানে ফোম ধরে রেজওয়ানকে শূন্যে বাসিয়ে রুম থেকে বেরিয়ে যেতে থাকে। আমি নাস্তার প্লেট নিয়ে ডাইনিং রুমে যাচ্ছি, তখনই দেখি এক আশ্চর্য কাহিনী। ঘুমন্ত রেজওয়ানকে ফোমের ওপর নিয়ে ওনার বন্ধুরা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন। এটা কি ভাই, এরা এমন কেন করছে? ওনাকে এভাবে বাহিরে কেন নিয়ে যাচ্ছেন? আমি তাড়াতাড়ি করে কিচেনে গিয়ে রোজাকে বলি, রোজা, রেজওয়ানকে ওনার ফ্রেন্ডরা ঘুমন্ত অবস্থায় কোথায় নিয়ে যাচ্ছেন? আম্মু এটা শুনে হেসে বলেন, আরে নিয়ে যাক, হয়তো কোনো প্র্যাঙ্ক করবে, এদের এটাই তো অভ্যেস। রোজা হেসে বলল, আরে একবার ভাইয়ারা সবাই মিলে তো আরিস ভাইয়াকে নিউ ইয়র্কের একটা পাবলিক লেকে ঘুমন্ত অবস্থায় ভাসিয়ে দিয়েছিল, সাথে একটা রোবোটিক কুমিরের মাথা ছেড়ে দিয়েছিল। বেচারা আরিস ভাইয়া ঘুম থেকে উঠে নিজেকে লেকের মধ্যে আর তার মাঝে কুমির দেখে যা অবস্থা হয়েছিল বোন, এগুলো কি শুনছি আমি? এরা ফ্রেন্ড নাকি শত্রু? কি একটা অবস্থা। আমি প্লেটটা ডাইনিং টেবিলে রেখে তাড়াতাড়ি রুমের দিকে যাই, উদ্দেশ্য দেখতে ওরা রেজনের সাথে ঠিক কী করছে। আমি গিয়ে বেলকনিতে দাঁড়াই, পর্দার আড়াল থেকে দেখি ওরা ওনাকে সুইমিং পুলে রেখে দিয়েছেন। সুইমিং পুলে রেখে পোমটা একটু ফুটো করে দিচ্ছেন। বেচারা রেজওয়ান এখনও ঘুমাচ্ছে। কতটা নির্ভার ঘুমিয়ে আসেনি লোকটা। রেজওয়ান তো নিশ্চিন্তে ঘুমাচ্ছে, এত বেকুব মানুষ হয় কি করে? ঘুমের মধ্যে কেউ বয়ে নিয়ে ফেলে দিচ্ছে আর উনি টেরই পাননি। হায়, নোজা তো জানে না ওর জন্য রেজওয়ান রাতে ঘুমাতে পারেনি, আর এই কারণেই আজ এতটা বেহুশ হয়ে সে ঘুমাচ্ছে। রেজওয়ানকে পুলে রেখে ওরা সবাই বাড়িতে ফিরে আসে এবং ব্রেকফাস্ট করতে টেবিলে বসে। রাজিয়া জিজ্ঞেস করে, তারিফ, রেজওয়ান কই রে? এটা শুনে এরিফ থতমত খেয়ে বলে, ও আছে তো বাগানে। রাজিয়া এটা শুনে হেসে বলেন, তোদের এই বাচ্চামি কবে যে যাবে? কবে বড় হবি তোরা? আরিজ হেসে বলে, তুমিও নামো, মায়ের কাছে সন্তানেরা কখনো বড় হয় নাকি? রাজিয়া ওদের প্লেটে খাবার দিতে দিতে বলেন, হ্যাঁ তাও ঠিক বাবা। রাজিয়াকে তারা সবাই আম্মু বলেই ডাকে, কারণ তারা নিজেদের মাকে তো মম বলেই ডাকে। এদিকে ধীরে ধীরে ফোমের ফোঁটো দিয়ে পানি ঢুকে যায়। ফোম সহ রেজওয়ান ডুবে যেতে শুরু করে। শরীরে পানি লাগতেই চেতনা ফিরে আসে ওর। লাফিয়ে উঠে আবারও পানিতে ডুবে যায়। নাকে মুখে পানি লাগায় হন্তদন্ত হয়ে পড়ে রেজওয়ান। রেজওয়ান ভাবে রুমে পানি আসলো কোথা থেকে। চোখ ভালো করে খুলে দেখে সেই তো খোলা আকাশের নিচে সুইমিং পুলে। ভালোভাবে ঘুমের ঘোর কাটতেই বুঝতে পারে এটা নিশ্চয় ওই শয়তানগুলোর কাজ। রেজন দীর্ঘশ্বাস ফেলে কিছুক্ষণ ফুলে সাঁতার কাটে। তারপর একজন মেয়েটকে ডেকে বলে, এই যে নুজা ম্যাডামের কাছ থেকে আমার কাপড়গুলো এনে দাও তো। মেয়েট যায় নুজার কাছে। নুজাকে একটা সাদা হুডি আর হাফ ট্রাউজার দেয়। হাফ ট্রাউজার দেওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু কাবার্ডে শুধু হুডি আর হাফ ট্রাউজারই ছিল। লং ট্রাউজার নিতে হলে কাপড় রাখার রুমে যেতে হবে, আর নুজা এত কষ্ট করতে চাচ্ছে না। আমি আয়নার সামনে বসে আমার আখিরি চুলগুলো আঁচড়াচ্ছি। এই চুলগুলো কী যে বলবো, এত অবাধ্য যে কথায় কথায় জট বেঁধে যায়। এদের যন্ত্রণা কোনো শব্দে বোঝানো যাবে না। আজ অবধি যারা আমার চুল দেখেছে তারা সবাই আফসোসের সুরে বলছে, হায় তোমার চুল কত লম্বা, কত সুন্দর আর কত ইউনিক। কিন্তু তারা যদি একবার বুঝতেন এই লম্বা চুল বয়ে বেড়ানোটা কতটা কষ্টের, তাহলে হয়তো এত প্রশংসা করতেন না। লম্বা চুল, রূপ এগুলো কেবল উপন্যাসের পাতায় ভালো লাগে। বাস্তবে যদি যত্ন না নিতে পারো তবে এগুলো শুধুই ঝামেলা। হাজারটা যত্ন লাগে এসব ধরে রাখার জন্য, অথচ আমি এসবে নাই। আমার সময় কই এসব করব? 3-4 দিন পর পর মাথা আশ্রাই, তাও যদি মন চায়। আজ একটু সময় পেয়েছি তাই চুলে হাত বোলাচ্ছি। তখনই দেখি রেজন রুমে ঢুকছে। আয়নার কাছে এক ঝলক চোখ পড়ে ওনার দিকে, কিন্তু সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে নেই। কেন জানি তাকাতে ইচ্ছে করে না। মনে হয় তাকালেই মনে মায়া জমে যাবে। আর আমি তেমন নই যারা মায়া জমিয়ে রাখে, এমন কারো জন্য যে তার মূল্য দিতে জানে। আমি আবারও চুলে মনোযোগ দিই, চুপচাপ নিজের কাজ করে যাই। এই সকালবেলা গোসল করতে হয়েছে রেজন, বেশ হয়েছে। রেজনের বন্ধুরাই ঠিক করেছেন, ওনাদের ধন্যবাদ দিয়ে আসা উচিত ছিল আসলে।
এইসব ভাবতে ভাবতে আমি আবারও চুলটা গুছিয়ে নিই। নিজের ছোট্ট জগৎটায় আবারও ডুবে যাই। আয়নার সামনের আমি আর আমার এলোমেলো চুল আর একান্ত নীরব এক সংলাপ। কিন্তু রেজন আমার পিছনে এসে দাঁড়ান। আমি ব্রু কুঁচকে আয়নার দিকে তাকাই। উনি বুকের উপর হাত গুজে নিয়ে আমার দিকে তাকিয়ে আছেন। আমি কিছু বলতে গিয়েও চুপচাপ চোখ নামিয়ে নিলাম। এই লোক এখানে কেন এসে দাঁড়িয়েছেন? রেজন গলা খাঁকড়ি দেন। হয়তো কিছু বলবেন, কিন্তু আমি সুযোগ দেব না কিছু বলার। আমি শট করে উঠে দাঁড়াই, উদ্দেশ্য এখান থেকে চলে যাওয়া। কিন্তু আমার সামনে রেজন দাঁড়িয়ে আছেন। আমি শান্ত গলায় বলি, দেখি সরুন তো। উনি এটা শুনে না সরে উল্টো আমার দিকে আরও কয়েক পা এগিয়ে আসেন। আমি বেশ অস্বস্তিতে পড়ে যাই। এ রেজন আমার দিকে এগিয়ে আসছেন কেন? আমি ওনার চোখের দিকে তাকিয়ে বলি, কি সমস্যা আপনার? আমি সরতে বলেছি, এগোতে নয়। রেজন উদাসীন ভঙ্গিতে বলেন, আমি তোমার কথা কেন শুনবো? আমার ইচ্ছে, আমি এগোবো। এটা কেমন কথা? মাথা নষ্ট হয়ে গেল নাকি? ওনার মাথার যে তারগুলো ঠিক ছিল সেগুলো কি ছেড়ে গেছে? আমি ওনার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলি, ফাজলামির একটা লিমিট থাকে রেজওয়ান। আপনি সব সময় ফাজলামি করেন দেখছি। সরুন তো। রেজওয়ান এবার সরে গিয়ে সাইডে দাঁড়াতে দাঁড়াতে বলেন, নিন ম্যাম, যান। কোথায় যাবেন? ম্যাম? উনি আমায় ম্যাম বলছেন? নিশ্চিত মাথা খারাপ হয়ে গেছে, নয়তো নেশা করেছেন। না হলে রেজওয়ান কখনো এত সুন্দর আচরণ করতেই না। আমি সরে যেতে যেতে পিষপিষিয়ে বলি, পানিতে ডুবে মাথার তার ছেড়ে গেল নাকি? রেজন এটা শুনে পিছন থেকে বলে ওঠেন, ওয়েট ওয়েট, মানে তুমি জানতে ওরা আমায় ফুলে ফেলে দিয়েছিল? আমি মুচকি হেসে তাকিয়ে বলি, জানতাম না, তবে নিয়ে যাওয়ার সময় দেখেছি। এটা শুনে রেজন উত্তেজিত হয়ে আমার দিকে কিছুটা এগিয়ে এসে বলল, তাহলে আটকালে না কেন? মানছি তুমি কারোর সামনে যাও না, কিন্তু অন্য কাউকে তো বলতেই পারতে। আমি দীর্ঘশ্বাস ফেলে বলি, আমারও তো টাইম নেই যে আপনাকে নিয়ে ওখানে গিয়ে বলবো। রেজন তাচ্ছিল্যের হাসি দিয়ে বলেন, আর যদি আমি পানিতে ডুবে মারা যেতাম, তাহলে ক্ষতিটা কিন্তু তোমারই হতো মিস ব্রিটিশ। আমার ক্ষতি হতো? আরে বোকা লোক, বরং আমার আরও ভালো হতো। আমি ব্রু কুঁচকে ওনার দিকে তাকিয়ে বলি, আমার ক্ষতি হতো কেন? উনি কটাক্ষ করে হেসে কোমরে দুহাত রেখে বলেন, বিধবার তকমাটা কিন্তু লাগতো তোমারই কপালে। বিধবা তকমা? আমি তাচ্ছিল্যের সুরে বলি, মিস্টার শেখ, তকমা তো একটা আমার কপালে লাগবেই, তবে সেটা হবে ডিভোর্সের। আর ডিভোর্সের তকমার চেয়ে বিধবা তকমা অনেক ভালো। রেজন এবার একটু সিরিয়াস হয়ে শান্ত গলায় জিজ্ঞেস করলো, ডিভোর্সের দাগ তোমার কাছে এত ভয়ঙ্কর? আমি তাচ্ছিল্যের হাসি দিয়ে বলি, সে আপনি কি বুঝবেন? আপনি তো পুরুষ। এই সমাজে ডিভোর্সি নারীকে কতটা তুচ্ছ আর ঘৃণার চোখে দেখা হয়, আর তা বোঝার সাধ্য কি আপনার কখনো আছে? পৃথিবীর কোনো পুরুষেরই নেই। রেজন কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আমার সাথে ডিভোর্স হওয়ার পর সবাই তোমায়ও এমন বলবে, তাই না? এই প্রশ্নের স্বার্থপরতা দেখে আমি বলি, জানেন, চাঁদের গায়ে দাগ আছে, কিন্তু কলঙ্ক নেই। তেমনি আমার জীবনে ডিভোর্স থাকবে কলঙ্ক হিসাবে, কিন্তু সংসার নামক রং থাকবে না। রেজন আমার দিকে তাকিয়ে সোজা বলেন, তাহলে থেকে যাও না আমার সংসারে। থাকবে আমার সংসারে? আমি বুঝতে পারছি এটা আবেগের চলনায় বলা কথা। যে মানুষটা 3 বছর আগে আমায় ছেড়ে গিয়েছিল, সে এখন হঠাৎ কেন সংসার করতে চাইবে? আমি মুচকি হেসে বলি, সংসার? আর আপনার সাথে? আপনি আমার হাজব্যান্ড হওয়ার যোগ্যতা রাখেন না। রেজন এবার চোখ মুখ শক্ত করে বলেন, কেন? কি কমতি আছে আমার মধ্যে? আমি কি দেখতে খারাপ? আমার কি টাকার অভাব আছে? আমার মতো সুদর্শন টাকাওয়ালা একজন পুরুষ যদি তোমার যোগ্য না হয়, তবে তুমি কি প্রিন্সের আশা করো? আমি আলতো হেসে বলি, সুদর্শন আর টাকাওয়ালা হলে কি পারফেক্ট হাজব্যান্ড হওয়া যায় নাকি? একজন সত্যিকারের স্বামী হতে হলে স্ত্রীকে ভালোবাসতে হয়, তার আবেগ বুঝতে হয়, তাকে সম্মান দিতে হয়, তার হাত শক্ত করে ধরে আখিরাত পর্যন্ত পাশে থাকতে হয়, তার আবদার অভিমান সহ্য করতে হয়। আর জানেন তো, এসব পাড়ার শক্তি যাদের আছে, প্রকৃত ধনী তো তারাই। সে কোটি টাকার ব্যবসায়ী হোক বা রিক্সা চালক, যার অন্তরে ভালোবাসা আছে, তিনিই প্রকৃত স্বামী। আর এগুলো আপনার দ্বারা কখনোই সম্ভব হবে না। তাই আমি আপনাকে নিজের হাজব্যান্ড হিসাবেও যোগ্য মনে করি না। সরি, এটা বলতে হচ্ছে, কিন্তু বিশ্বাস করুন, এটাই সত্য। আর আপনার প্রতি আমার এতটুকু ইন্টারেস্ট নেই, একটুও না। এই বলেই আমি চলে আসি। আমি যখন লিভিং জোনে আসি, তখন হয়তো রেজন ধ্যান ভাঙিয়ে ওঠেন। আমার উদ্দেশ্য করে বলেন, দেখবে, আমি একজন পারফেক্ট হাজব্যান্ড হয়ে দেখাবো তোমাকে। আমি গাড় গড়িয়ে মুচকি হেসে বলি, তবে সেটা আপনার গার্লফ্রেন্ড, সরি, আপনার ভবিষ্যৎ স্ত্রীর জন্যই ভালো হবে।
তবে মনে রাখবেন, আপনার আর আমার সংসার কখনোই হবে না। নুজা শেষ কথাগুলো রেজওয়ানের বুক ছিঁড়ে আঘাত হানে। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে শুধু ঠোঁট নাড়িয়ে বলেন, সংসার হবে না আমাদের? কেন হবে না? আমার হয়ে থাকবে না তুমি? কিন্তু কোনো উত্তর আসে না। নুজা ইতিমধ্যে রুম থেকে বেরিয়ে গিয়েছে। রেজওয়ান মাথায় দুহাত চেপে সোফায় দফাস করে বসে পড়ে। দাঁতস্থ গলায় নিজেকে বলেন, কি হচ্ছে তোদের? নিজের আবেগকে কন্ট্রোল কর, নয়তো নুজার জন্য নিজেকে শেষ করে দিবি। সংসার হবে না তোর, আর ওর কখনোই হবে না, অন্তত এটা বুঝে নে। রেজওয়ান আরিস তারিফ বেরিয়েছে অফিসের উদ্দেশ্যে। এরিফ গাড়ি ড্রাইভ করছে। পাশের সিটে বসে আছে তারিফ, পিছনের সিটে বসে আছে আরিজ, আর আরিজের কোলে মাথা রেখে ঘুমানোর চেষ্টা করছে রেজওয়ান। রাতে ঘুম হয়নি বলে মাথা ধরেছে, চোখও খুলতে পারছে না। গুম গুম কণ্ঠে বিরক্ত হয়ে রেজওয়ান বলে, এই কবে যে ম্যাপটা পাবো আর এই দেশটা ছাড়বো? ভালো লাগে না এসব আজারি অফিস টফিস। এরিফ সেটা শুনেই বলে, তোর ভালো লাগবে না কেন? তোর কাজটা তুই করিস, সবই তো বেচারি সেক্রেটারিকে দিয়ে করিয়ে মারিস। আমাদের বেচারি না হওয়া ভাবি। তারিফ দীর্ঘশ্বাস ফেলে বলে, ভাই যাই বলিস, নুজা মেয়েটা কিন্তু অন্যরকম। গতকাল ওদের বাড়িতে যাওয়ার পর একবারের জন্য ওর ছায়া অবধি দেখিনি। রেজ, তুই কিন্তু ভাগ্যবান, এমন একজন মেয়েকে নিজের চোখে দেখতে পাচ্ছিস। রেজওয়ান কিছুই বলে না, চুপচাপ শুনে যায়। তখন আরিস বলে, আচ্ছা ও ডিভোর্সের পর কি করবে? তোকে কিছু বলেছে? রেজওয়ান চোখ বন্ধ রেখে উত্তর দিল, ওর ব্যাপারে আমি কিছুই জানি না, আর জানার কোনো আগ্রহ নেই। এরই পেটে শুনেই পিছনে তাকিয়ে বলে, আচ্ছা রেজ, একটা প্রশ্ন করি, মেয়েটা কি সুন্দর? রেজওয়ানের চোখের সামনে ভেসে ওঠে নুজার মুখ। নিজের অজান্তেই ঠোঁট নাড়িয়ে হেসে বলে ওঠে, সুন্দর ও সৌন্দর্যের কাছে পানসে, এতটাই ভয়াবহ মায়াবীও। ভাই, ও আমার সামনে দাঁড়িয়ে থাকলে মনে হয় কোনো ব্রিটিশ প্রিন্সেস দাঁড়িয়ে আছে। এই কথা শুনে এরই পাসমকে টাস করে ব্রেক কষে। রেজওয়ান সিট থেকে হুমড়ি খেয়ে পড়ে যেতে যেতে নিজেকে সামলে নেয়। ঠিক হয়ে বসে এরিফকে বলে, গাঁজা খেয়ে গাড়ি চালাচ্ছিস নাকি? এত জোরে ব্রেক কষলি কেন? তারিফ হেসে বলে, ভাই তুই একটু আগে যা বললি তোর কথাতেই তো ব্রেক কষেছে, আর আমি তো একেবারে হার্ট অ্যাটাক করে বসেছি। রেজওয়ান নিজের কথা বলা নিয়ে ভাবে, ছি, ভাবনার কবলে পড়ে যে কি বলে ফেললাম। আরে জোর দিকে আরসোকে তাকিয়ে বলে, আচ্ছা ওয়েট ওয়েট, তুই কি নুজার প্রেমে পড়লি নাকি? এত সুন্দর বর্ণনা দিলি, আহ, তুই প্রেমিক থেকে তো কবি হয়ে যাচ্ছিস। রেজওয়ান ইতস্তভাবেই বলল, না না, এসব কখনোই সম্ভব না। রেজওয়ান শেখের রুচি অতটাও খারাপ না। এরিফ হেসে বলে, আচ্ছা দেখা যাবে কার রুচি কেমন। তারিফ বলে, রুচি খারাপ বলেই তো গতকাল রাতে বারবার রুমে গিয়ে রুচি ভালো করার চেষ্টা করছিলি, তাই না রেজ? রেজওয়ান ধমক দিয়ে বলে ওঠে, তুই বেশি বুঝোস, আমি ওয়াশরুমে গেছিলাম। আরিজ হেসে বলে, ওয়াশরুম বুঝি ওই রুমেই ছিল না? আমাদের সঙ্গে মিথ্যে বলিস না, তোর আত্মা হই আমরা, ঠিক আছে? এরিক বলে ওঠে, এনিওয়ে গাইস, তোমাদের একটা কথা বলার ছিল। সবাই একসাথে বলে ওঠে, কি? এরিক বলে, সেদিন পার্টিতে আমি ছিলাম না, আমার ভাই এলেন গিয়েছিল, আমি ওকে পাঠিয়েছিলাম এটা দেখতে তোরা কি আমাদের মধ্যে তফাৎ বের করতে পারিস কি না। কিন্তু আফসোস, তোরা কেউ পারলি না। তারে ভা হয়ে বলল, এর জন্যই এলেন শুধু নুজা নুজা করছিল? আমিও তো ভাবি, এরিপ তো এমন না। এটা শুনে রেজওয়ানের মেজাজ তুঙ্গে উঠে যায়। সে এলেনকে একদমই পছন্দ করে না। এরিপ যেমন গম্ভীর, এলেন ঠিক তারই উল্টো, দেখতে এক হলেও স্বভাব সম্পূর্ণ ভিন্ন। আরিস বলে, ভাই আমরা চিনব কি করে? ও তো তোর মতোই বিহেভ করেছিল। এরিপ বলে ওঠে, কণ্ঠস্বর চিনতে পারলি না? হায় রে হারামজাদারা। তারিফ বলে, ওর গলা তো ভাঙা ছিল, জিজ্ঞেস করেছিলাম, বলেছিল ঠান্ডা লেগে গেছে, আর এই জন্যই আমরা ধরতে পারিনি। সরি ভাই, মিস্টেক হয়েছে। রেজন মুচকি হেসে বলে, তোরা দুইটাই বলদের উপর বলদ, খেয়াল করিসনি ও কথা বলার সময় বারবার নিজের আঙ্গুল নাচাচ্ছিল? আর এরিপ কখনোই ওটা করে না, সেখানেই তো ধরা যায়। ওরা তিনজন হতবাক হয়ে রেজনের দিকে তাকিয়ে বলে, মানে তুই জানতিস ওটা এলেন? রেজন উদাস ভঙ্গিতে বলে, হ্যাঁ জানতাম, যখন ও আমাকে এসে হাঁক করেছিল তখনই আমি বুঝে গিয়েছিলাম, তাই তো সেদিন কোনো মিশনের ইনফরমেশন দেইনি। আরিস হাততালি দিয়ে নাটকে গলায় বলে, বাহ ভাই বাহ, আমাদের একটাও জানানোর মতো প্রয়োজন বোধ করলি না? এই তোর আমাদের প্রতি বিশ্বাস? রেজওয়ান বিরক্ত হয়ে বলে, ব্যাঙের মতো কান্না বন্ধ করতো, নয়তো গাড়ি থেকে লাথি মেরে ফেলে দিব। ঠিক তখনই তারিফ অভিযোগের সুরে বলে, আচ্ছা পৃথিবীর সব টুইন্স দেখতে প্রায় একই রকম হয়, তাহলে আমি আর আরিস টুইন হয়েও কেন এত আলাদা? দেখতেও তেমন কোনো মিল নেই। রেজওয়ান হেসে বলে,
কেন সেম হবি না? দেখতে না হোক, ফাজলামি আর স্বভাব তো বাপরে বাবারে, দুটাতেই সেম। এখন রাত 11টার কোঠায়। আমি নিঃশব্দে দাঁড়িয়ে আছি বেলকনির দরজায় হেলান দিয়ে। নিঃশ্বাসটুকুও আমি আলগোছে ফেলছি। তার কারণ হলো বেলকনির এক কোণে ছোট্ট একটা কাউসে বসে রেজন গান গাইছেন ধীরে সুরে। গিটারের টুংটাং আওয়াজে মিশে আছে ওনার গলার সুরে স্নিগ্ধতা। হয়তো এখনও উনি আমার উপস্থিতি টেরই পাননি, আর আমিও চাই না উনি তা পান, তাই এত আলগোছে দাঁড়িয়ে আছি। আজ উনি কোনো অশ্লীল বা আধুনিক কোনো গান গাইছেন না, বরং আজ রেজন গাইছেন একটানা নরম গলায় একটা বাংলা সুন্দর গান, যার অদ্ভুত সুর। সুন্দর। আমি জানি এই গানটার নাম কি। আসলে গানটা অত শোনা হয় না, এর জন্য হয়তো বা। সত্যি বলতে রেজওয়ানের গলার সুর জাদুময়। যে গান গান না কেন একদম নিখুঁতভাবে গায়। ওনার গলায় গানের প্রতিটি শব্দ জীবন্ত হয়ে ওঠে মনে হচ্ছে। আমি অপলক চেয়ে আছি ওনার দিকে। উনি গাইছেন নরম গলায়, অবাক চাঁদের আলোয় দেখো ভেসে যায় আমাদের পৃথিবী, আড়াল হতে দেখেছি তোমার নিষ্পাপ মুখখানি, ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়, বুঝিনি কবু সে মায়াতে আমার তরে নয়। ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়, বুঝিনি কবু সে মায়া তো আমার তরে নয়। ভুলগুলো জমিয়ে রেখে বুকের মণিকোঠায় আপন মনের আড়াল থেকে ভালোবাসবো তোমায়, ভালোবাসবো তোমায়। গানটা হঠাৎই থেমে যায়। বুঝে নেই, সম্ভবত এবার উনি আমার উপস্থিতি টের পেয়েছেন। এর জন্যই হয়তো বা গান বন্ধ করে দিয়েছেন। রেজন এবার ধীরে ধীরে মুখ তুলে গাড় গড়িয়ে আমার দিকে চোখ ছোট ছোট করে তাকান। ওনার নীলসে চোখের কী যে সুন্দর চাহনি! এ চাহনিতে শুধু একরাশ মুগ্ধতা আর মুগ্ধতা গেঁথে রয়েছে। এতটা মুগ্ধতায় ঘেরা কেন ওনার এই চাহনি? সত্যি বলতে ওনার এই দৃষ্টিতে রয়েছে অসম্ভব সুন্দর এক স্নিগ্ধতা। ওনার এই চাহনি আমার শান্ত অন্তরকে তোলপাড় করে দিচ্ছে। তোলপাড়। জানি না কেন হঠাৎ এমন অনুভূতি অনুভব হচ্ছে। কেন হচ্ছে? কি নাম এই তুচ্ছ অনুভূতির? উনি আমায় দেখেও আমার ন্যায় হতে চোখ সরান না, এক মুহূর্তের জন্য সরান না। আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আবারও গিটারের তারে আলতো করে আঙ্গুল ছুঁয়ে তোলেন সেই আগের সুর। তারপর কিছু সময়ের জন্য নিজের চোখদ্বয় বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলেন। তারপর আবারও আমার দিকে সেই একই মুগ্ধ দৃষ্টিতে চেয়ে গলা টেনে নরম গলায় গেয়ে ওঠেন, ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়, বুঝিনি কবু সে মায়া তো আমার তরে নয়। উনি আমার দিকে তাকিয়ে তাকিয়ে গানটা গাইতে থাকেন। কিন্তু কেন? আচ্ছা, উনি কি আমায় লক্ষ্য করে এই গানটা গাইছেন? ওনার মাথার তারগুলো কি একসাথেই ছিঁড়ে চিহ্ন হয়ে গেল নাকি? আল্লাহ, এই মানুষটা একেবারে অদ্ভুত একটা প্রাণী। কখন যে কি করেন, না আমি বুঝি না ধরতে পারি। বিস্ময়ে বিভ্রান্তিতে ভুগতে ভুগতে চুপচাপ রুমে চলে আসি আমি। একরকম এক অদ্ভুত মানুষের আশেপাশে না থাকাটাই বোধ হয় বুদ্ধিমানের কাজ। কি অদ্ভুত, বড্ড বেশি অদ্ভুত। রেজন বসে আছে রাজিয়া শেখের রুমে। রুমের মধ্যিখানে রাখা মুখোমুখি দুটি সোফা, একটায় রেজন বসে আছে, আরেকটায় রাজিয়া শেখ। রেজন বোঝার চেষ্টা করছে ঠিক কী চাচ্ছেন রাজিয়া শেখ, কিন্তু উনি কিছু বলছেন না, জাস্টে চুপচাপ বসে আছেন। আর এত রাতে ওকে এভাবে মমি বানিয়ে কেন বসিয়ে রেখেছে? রেজন নিজের মাকে এতটা গম্ভীর দেখে জিজ্ঞেস করেন, কিছু বলবে আম্মু? রাজিয়া শেখ রেজনের কথায় ওর দিকে তাকিয়ে পায়ের উপর পা তুলে দীর্ঘশ্বাস নিয়ে বলেন, সামনে নির্বাচন আসছে, তাই আমি চাই এই সিটির মেয়র হিসাবে তুমি দাঁড়াও। এটা শোনা মাত্রই রেজনের হুঁশ উড়ে যায়। কী বলছেন তার মা এসব? এটা কি করে সম্ভব? রেজন তড়িৎ গলায় বলে, তুমি কি বলছো আম্মু? আমি তো এই দেশের নাগরিকই না, তাহলে এখানে রাজনীতি কিভাবে করব? রাজিয়া শেখ ঠান্ডা গলায় বললেন, নাগরিক নয়, নাগরিক বানানোর দায়িত্ব আমার। আমার সিদ্ধান্ত তুমি রাজনীতি করবে। রেজন থবনে হয়ে যায় মায়ের এমন জেদ দেখে। আগামী বছর তো সে আমেরিকার নিউ ইয়র্কের কংগ্রেসম্যান পদে দাঁড়াতে চাচ্ছে, আর এখন যদি এসে এখানে এসব ছোট পদে রাজনীতি শুরু করে, তবে ভবিষ্যতে আর সেই উচ্চতায় ওঠার রুচি থাকবে না। মেয়র পদ তুচ্ছ নয় ঠিকই, কিন্তু যার স্বপ্নে মন্ত্রী হওয়া তার চোখে তো এই পদ তুচ্ছই। তার উপর বাংলাদেশের রাজনীতি, এখানে তো রাজনীতি কম, দুর্নীতিই বেশি, এক অস্পষ্ট অনিশ্চিত রাজনৈতিক কাঠামো। এসবের ভিতর রেজন কখনোই থাকতে চায় না। রেজন মাকে বোঝানোর চেষ্টা করে, দেখো আম্মু, আমি বাংলাদেশের রাজনীতি জীবনেও করতে চাই না, কারণ এই রাজনীতিতে রাজনীতি কম, দুর্নীতি বেশি। রাজিয়া শেখ নির্লিপ্ত গলায় বলেন, তো সমস্যা কি? তুইও করবি দুর্নীতি? তোর নানা ছিলেন একজন বিখ্যাত রাজনীতিবিদ, যার পদে পদে রাজনীতি কম, দুর্নীতি আর চতুরই ছিল বেশি, তাই তুইও করবি, সমস্যা কি? রেজন নিজের মায়ের মুখে এমন কথা শুনে হতবাক।
সে নির্বোধের মতো প্রশ্ন করে, আম্মু তুমি চাইছো আমি খারাপ পথে এগিয়ে যাই? রাজিয়া শেখ তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে ওঠেন, তুই কবে ভালো পথে ছিলি বাবা? আমেরিকায় কি কি করিস তা সব কিছু কিন্তু আমার অজানা নয়। রেজন স্তব্ধ হয়ে জিজ্ঞেস করে, কি করেছি আমি? রাজিয়া শেখ ঠান্ডা গলায় বলেন, সেটা এক্সপ্লেন করব নাকি এখন ডিটেইলে? আর যে আশায় তুই বাংলাদেশে এসেছিস সেটা সম্পর্কেও আমার ধারণা আছে। রেজন বেশ অপ্রস্তুত হয়ে পড়ে। তার মাঝে একদম গভীর জলের মাছ, সেটা এই মুহূর্তে হাড়ে হাড়ে টের পাচ্ছে সে। রেজন দীর্ঘশ্বাস ফেলে বলে, সবই যখন জানো তাহলে এটাও নিশ্চয় জানো আম্মু, আমি আগামী বছর কংগ্রেসম্যান পদে দাঁড় হতে চলেছি। তাই এদেশের রাজনীতিতে এসে নিজের রাজনৈতিক হাত গন্ধ করার ইচ্ছে আমার নেই। রাজিয়া শেখ আবারও ঠান্ডা গলায় বলেন, তুই বাংলার রাজনীতির মজা তুই কীভাবে বুঝবি? একবার এই খেলার ভিতরে ঢুক, তখনই বুঝবি এর স্বাদ কেমন, শুধু দুর্নীতি আর দুর্নীতি। রেজন দীর্ঘশ্বাস ফেলেই বলে, কি হবে আম্মু এই মরা দেশকে আরও মেরে নিজ দেশকে ধ্বংস করে? রাজিয়া শেখ ঠান্ডা স্বরেই বলেন, এ দেশের রাজনীতি দুর্নীতিতেই স্বচ্ছল, তাই এত আবেগী হোস না। রেজন মুচকি হেসে বলে, সেটা তুমি অতীতের দৃষ্টিতে বলছো আম্মু, কিন্তু বর্তমানে সংস্কার চলছে। রাজিয়া শেখ তাচ্ছিল্যের হাসি দিয়ে বলেন, সংস্কার এত সহজ না বাবা। রাজনীতিতে সংস্কার হতে হলে দেশের অর্ধেক অর্থনীতি মার খেয়ে যাবে। রেজন আবারও দীর্ঘশ্বাস ফেলে, আমি এসব পছন্দ করি না আম্মু, আমি এদেশেই থাকতে চাই না। রাজিয়া শেখ একটু নরম সুরে বলেন, আচ্ছা এগুলো বাদ দে, এখন বল তুই কি আমার নুজার সাথে সত্যি সংসার করতে চাস? রেজন মন কাড়া একটা মিষ্টি হাসি দিয়ে বলে, ও তোমার নুজা নয় আম্মু, ও আমার নুজা। ওকে আমি মৃত্যুর আগ পর্যন্ত ছাড়ছি না। রাজিয়া শেখ এতে একটু খুশি হয়ে বলেন, যাক তাহলে আমার চিন্তা দূর হলো। যদি ওকে ধরে রাখতে পারিস তাহলে বুঝে নিবি তুই তোর লাইফের শ্রেষ্ঠ কিছু পেয়ে গেছিস। রেজন মুচকি হেসে বলে, তাহলে ধরে নাও আমি সেটা পেয়েই গেছি। রাজিয়া শেখ আবারও জিজ্ঞেস করেন, আচ্ছা একটা পার্সোনাল প্রশ্ন করি, যদি তুই উত্তর দিস? রেজওয়ানের মনে দুকপুক করতে শুরু করে, তার মা আবার কি জেনে গেছেন না তো। সে কিছুটা থমকে যায়, তারপর বলে, আচ্ছা করো। রাজিয়া শেখ ব্রুকুসকে রেজওয়ানের দিকে তাকিয়ে বলেন, নুজা কি তোকে মেনে নিয়েছে? সত্যি তোরা কাপল হিসাবে আছিস? নুজা তোর উপর কোনো অভিমান বা অভিযোগ কি করেনি? রেজন বরকে যায়। এখন যদি বলে হ্যাঁ, তাহলে তার মায়ের সন্দেহ আরও বাড়বে। সে শান্ত চোখে মায়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হতাশার শ্বাস ফেলে কৃত্রিমভাবে হতাশ হয়ে বলে, না আম্মু, আসলেও এখনও পুরোপুরি আমাকে মেনে নেয়নি। ও ভীষণ অভিমানী, মুখে কিছু প্রকাশ করে না, কিন্তু চোখ দেখে বোঝা যায়। রাজিয়া শেখ আলতো করে হাসেন, জানিস একটা কঠোর সত্যি কথা? রেজন ব্রুকুসকে বলে, কি? রাজিয়া শেখ আবারও আলতো হাসেন, তারপর বলেন, নারী যতটা ভালোবাসতে জানে ঠিক ততটাই অভিমান আর ঘৃণা পোষণ করার ক্ষমতাও রাখে। রেজন নিজের মায়ের কথা মাথা নিচু করে ফেলে। সে বুঝতে পারে এই কথার ভিতরে রয়েছে এক অজানা আর্তনাদ। তার আম্মু রাজিয়া শেখ নিজেও তো একজন ভীষণ অভিমানী নারী। এজন্যই তো 6 বছর ধরে বাংলাদেশে পড়ে আছেন নিজের সাম্রাজ্য ছেড়ে। রেজওয়ানের বাবার উপর অনেক অভিমান করেছেন তিনি, কোনো এক কারণবশত, আর সেখান থেকে এই দুই আত্মার বিচ্ছেদ। রাজিয়া শেখ রেজওয়ানকে মাথা নিচু করে থাকতে দেখে মুচকি হেসে বলেন, যত তাড়াতাড়ি পারিস নুজাকে মানিয়ে নে। মনে রাখিস, রত্ন কখনো অযত্নে থাকে না। তুই যাকে আজ অবহেলা করবি কাল সেই তাকেই কেউ না কেউ মাথার মুকুট করে রাখবে। রেজওয়ান চোখ ছোট ছোট করে নিজের মায়ের দিকে তাকিয়ে অনুনয় করে বলে, আম্মু তুমি একটু চেষ্টা করো না প্লিজ। রাজিয়া শেখ ধমক দিয়ে বলেন, কেন আমি চেষ্টা করব? কেন? বিয়ে করে নিজের কাজের জন্য যে একটা ফুলকে ছুঁয়ে ফেলে গিয়েছিলে, মনে আছে? তখন কি মনে হয়নি এমন পরিস্থিতির কথা? রেজওয়ান হতাশ হয়ে বলে, এটা ছাড়া আমার আর কোনো পথ ছিল না আম্মু। এখন আমি নুজাকে বলতেও পারছি না কেন দেশ ছেড়েছিলাম, আর বোঝাতেও পারছি না কিভাবে ওকে বলবো। রাজিয়া শেখ আলতো হেসে বলেন, আচ্ছা তুই এখন রুমে যা, অনেক রাত হয়েছে, আমি ব্যবস্থা করছি। রেজন মুচকি হেসে উঠে দাঁড়ায়, যাক একটা পথ তো হলো। রেজওয়ান রুমে আসে, মনটা এখন বেশ পুরপুরে তার, কারণ ওর মা যখন বলেছেন একটা না একটা ব্যবস্থা করবেন, তার মানে কিছু একটা হবেই। রেজন রুমে আসে, কিন্তু লিভিং জোনে কেউ নেই, নূর নুজা কেউই নেই। বেলকুনি থেকে কিছুর আওয়াজ আসছে। রেজন ধীরে ধীরে বেলকুনির দরজায় গিয়ে দাঁড়ায়, সাথে সাথে ওর হার্টবিট দ্রুত হতে থাকে, শ্বাস প্রশ্বাস যেন বন্ধে আসে। ইস, কি যে এক ভয়ঙ্কর অনুভূতি! এই অনুভূতি তো মহামারীর চেয়েও বিপজ্জনক। রেজনের চোখের সামনে স্পষ্ট এক সুন্দর দৃশ্য।
বেলকনির কর্নারের বুক সেলফের আশেপাশে লাল নীল লাইট জ্বলছে। এগুলো সবসময় রাতে জ্বলে। এই লাইটে রেজওয়ান নামের অক্ষর সেট করা। এটা ওটা রঙিন আলোয় জ্বলজ্বল করছে। বুক সেলফের পাশে রয়েছে একটা নরম গদির আসন, আর সেখানে নোজা বসে ফোনে কি টাইপ করছে। ওর লালচে কালো কোঁকড়ানো চুলগুলো এলোমেলো হয়ে পিঠে হাতে ছড়িয়ে পড়েছে। গায়ে নীল একটা টপস যা হাঁটুর নিচ অবধি নেমে এসেছে, আর সাথে সাদা পায়জামা। অসম্ভব মনোমুগ্ধকর লাগছে আজ রেজওয়ানের কাছে, তার মিস ব্রিটিশকে। নুজার পাশে নূর বসে আছে। বেলকনিতে রাখা স্পিকারে দৃঢ় সুরে একটা গান বাজছে। নুজা সেটা নিজেও ঠোঁট নাড়িয়ে গাইছে। রেজওয়ান কানে স্পষ্ট বাজছে নুজার কণ্ঠের সুর। কখনো আকাশ বেয়ে চুপ করে যদি নেমে আসে ভালোবাসা খুব পড়ে, চোখ ভাঙা ঘুমে তুমি খুঁজো না আমায়, আশেপাশে আমি আর নেই, আমার জন্য আর জেলো না, আলো জেলো না কেউ, আমি মানুষের সমুদ্রে গুণ ছিটেও এই স্টেশনের চত্বরে হারিয়ে গেছি, শেষ ট্রেনে ঘরে ফিরব। গানটা নুজা গাইছে। কেন গাইছে? এই গানটা শুনে কেন জানি খুব খুব খারাপ লাগছে রেজওয়ানের। বুকের ভিতর কিছুটা ফাঁকা ফাঁকা লাগছে। সব হারিয়ে যাচ্ছে, কিছু একটা তলিয়ে যাচ্ছে মনে হচ্ছে। রেজওয়ানের অন্তরে একটা কথাই জগল দিচ্ছে, তা হলো নুজাও এভাবে হারিয়ে যাবে ঠিক গানটার মতো। কিন্তু না, তা কখনোই রেজওয়ান হতে দিবে না, কখনোই না। আমি বেলকনিতে বসে বসে আমার প্রিয় একটা গান শুনছি আর তালে তালে মাঝে মাঝে সুর মেলাচ্ছি। গানটা অত বেশি শুনি না, আজ হঠাৎ মনে হলো এই গানটা শুনি, তাই শুনছি। আর নিজের গল্প লিখছি। আমি গল্প লিখি, অবাক হচ্ছেন নিশ্চয়ই। হ্যাঁ, টুকটাক লিখি, টুকটাক ফ্যান ফলোয়ার্সও আছে। টুকটাক বললে ভুল হবে, বেশ বড়ই ফ্যান পেজ আছে বলতে গেলে। তবে আমি বাংলায় লিখি না, আমি অন্য দুই সাহিত্য লিখি, এক ইংরেজি আর দুই ফার্সি। আমি ইংরেজি আর ফার্সি কীভাবে পারি ভাবছেন? ছোটোবেলা থেকে ইংরেজি আর ফার্সির প্রতি বেশ আগ্রহ ছিল আমার। মা যখন আমাকে অ্যাডপ্ট করেন তখনই মা আমার শখ সম্পর্কে জেনে আমাকে এসব কোর্সে ভর্তি করাতেন। মাঝে মধ্যে যে প্রি কোর্সগুলো আসতো ল্যাঙ্গুয়েজ ফান্ড থেকে, সেখান থেকে শিখেছি। তবে ফার্সি ভালোভাবে আয়ত্ত করতে পারলেও ইংরেজিটা পারিনি অত ভালোভাবে। তাই গত বছর আইএলটিএসে ভর্তি হয়েছিলাম। 3 মাস ক্লাস করেছি। যেহেতু আমি আগে থেকেই দক্ষ ছিলাম, তাই সহজে আমি ভালো একটা পয়েন্ট অর্জন করতে পেরেছিলাম। আর সেই জন্য আইএলটিএস টিচিংও করেছি 2 মাস। আসলে ভালো পয়েন্ট পেলে শিক্ষক হিসাবে নিয়োগ পাওয়া যায়। আর যেহেতু আমার পয়েন্ট ছিল ভালো, তাই আমি অফার পেয়েছিলাম। ভাবছেন আমি বুঝি ফেসবুকে এসব লিখি? না না, ফেসবুকে আমি লিখি না। আসলে আমি বিভিন্ন প্ল্যাটফর্মে ভাগ করে লিখি। ইংরেজি লেখাগুলো হটপটে, যেখানে গল্পের বিশাল গ্লোবাল পাঠক শ্রেণী। তবে এতে খারাপ ভালো দুই দিকটাই আছে। বুকস আর সিরিয়াস ও সাহিত্যমনা পাঠকদের জন্য পেনানা বিভিন্ন ক্রিয়েটিভ রাইটিং চ্যালেঞ্জের দারুণ এক জায়গা। আর ফার্সি লেখাগুলো লিখি কিতাবরা ফার্সি ভাষায়, বই প্রকাশের বড় ডিজিটাল প্ল্যাটফর্মে। প্লোব ইরানিয়ান সোশ্যাল মিডিয়া লেখালেখির কমিউনিটি বেসড এক প্লেস। সব প্ল্যাটফর্মে লেখা মানে এক এক ভাষায় এক এক দাসের পাঠক। তাই নিজের মতো করে সেভ করে রাখি। আগামী সপ্তাহে আমার নতুন বুক প্রকাশ হবে। এটা নিয়ে বেশ চিন্তিত, কারণ আমি নিজে ওখানে থাকতে পারবো না। অটোগ্রাফ, পাঠকদের সাথে সরাসরি দেখা, এসব কিছুই দিতে পারিনি। প্রায় 40,000 টাকা খরচ হয়ে গেছে বইয়ের পিছনে। এর আগেও 3টা বই প্রকাশ করেছি, 2টো ইংরেজি আর একটা ফার্সি। সবগুলোই ভালো রিভিউ পেয়েছিলাম, তাই সাহস করে এবারও নতুন বই বের করলাম। তবে মনটা একটু খসখস করছে, জানি না এবার কেমন সাড়া পাবো। আল্লাহই ভালো জানেন, সব কিছুর ফলাফল তো তারই হাতে। আমি এসব ভাবছি তখনই দেখি রেজওয়ান আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন। ওনাকে এভাবে তাকিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আমি বেশ অপ্রস্তুত হয়ে পড়ি। চুপচাপ নিজের ওনাটা ঠিক করে দাঁড়িয়ে যাই, উদ্দেশ্য রুমে যাওয়া। আমি উঠে যেতে রেজওয়ান নিজের সেই মন ভোলানো মিল্টি স্মাইল ঠোঁটে জ্বলিয়ে আমার দিকে এগোতে থাকেন। আমি কিছু মুহূর্তের জন্য ওনার এই হাসিতে ঘায়েল হয়ে যাই। কি সুন্দর ওনার হাসি! হাসলে ওনার ঠোঁটের কোণে জোর ডিম্পল পড়ে, আর ছাদের আলো তা স্পষ্ট। রেজওয়ানের পরনে সাদা হুডি আর কালো হাফ ট্রাউজার, যা উনি সবসময় বাড়িতে পরেন। আমি চুপচাপে নিঃশব্দে ওনার পাশ কাটিয়ে রুমে যেতে নিলাম। আমার পিছনে নূরও আসছে, কিন্তু উনি আমায় যেতে দেন না। বেয়াদবের মতো আবারও আমার অনুমতি ছাড়া আমাকে শুয়ে ফেলেন। আমার হাতের কবজি ধরে আমাকে আটকে নেন। আমি বিরক্ত নিয়ে পিছনে তাকিয়ে ওনার হাতে ধরা। আমার হাতের দিকে তাকিয়ে দাঁত চেপে ওনার চোখের দিকে কঠিন গলায় বলি, 100 বার বলার পরেও কেন টাচ করলেন আমাকে অনুমতি ছাড়া?
রেজওয়ান এটার উত্তর না দিয়ে আমায় একটানে নিজের সামনে দাঁড় করান। এতে মনে হচ্ছে আমার হাত ভেঙে গড়িয়ে যাচ্ছে। এ রেজওয়ান আমার হাত ভেঙে নিজের হাতে নেওয়ার নিয়ত করেছেন নাকি? সব সময় এমন করে টান দেন। আর আমিও কড়া কিছু বলতে যাব, তার আগে রেজওয়ান আমার চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করেন, আচ্ছা তুমি কি আমার উপর অভিমান করে আছো নুজা? অভিমান? সত্যি বড্ড অদ্ভুত একটা প্রশ্ন করলেন উনি। সত্যি বলছি, অভিমান আসলে ঠিক কী তাও আমি জানি না, কারণ কখনো প্রকাশ করা হয়নি তো কারো উপর, তাই। আর রেজওয়ান কেন আমায় এমন প্রশ্ন করেছেন? আমি কেন অভিমান করব ওনার উপর? আমি দীর্ঘশ্বাস ফেলে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে বলি, প্রথমত অভিমানটা আসলে কী তা আমার জানা নেই। আর দ্বিতীয়ত আমি আপনার উপর কেন অভিমান করব? কে হন আপনি আমার যে আপনার উপর অভিমান করব? রেজন আমার হাতটা না ছেড়ে আরও শক্ত করে ধরে বলেন, কেন? কেউ না হলে কি অভিমান করা যায় না? আমি দাঁত চেপে ওনার হাত নিজের হাত ডান হাতের কবজি থেকে সরানোর চেষ্টা করে বলি, না করা যায় না। যেখানে অধিকার নেই সেখানে অভিমান করাটা তাচ্ছিল্যকর। এ বলে আমি গলা স্বর একটু চড়িয়ে বলি, চুপচাপ আমার হাতটা ছেড়ে দিন। বেহায়া নাকি আপনি? বারবার অনুমতি ছাড়া কেন আমাকে টাচ করেন? সেদিনের থাপ্পড়ের কথা কি ভুলে গেছেন নাকি? রেজন এটা শুনে আমার বাহুতে নিজের ডান হাত রাখেন আর বাঁ হাত আমার কোমরের দিকে এগিয়ে এনে বলেন, তোমায় টাচ করার সম্পূর্ণ রাইট আমার আছে, তাই আমি করব, টাচ করব, বেশি করে করব। আমি ওনার বাঁ হাতটা ঝাপটে ধরে আটকে নিয়ে চিৎকার করে বলি, থাপ্পড় মেরে দাঁত ফেলে দিব, বেহায়া, বেয়াদব পুরুষ। লজ্জাহীনতার চরম পর্যায়ে চলে গেছেন আপনি। রেজওয়ান এটা শুনে গাঢ় গলায় বলেন, তুমি যদি আজ আমায় থাপ্পড় মারো তবে এর বদলে আমি তোমায় কিস করব, বুঝলে? এত বড় কথা বললেন উনি, সাহস একটু বেশি বাড়ছে তাই না? আমি ওনাকে আবারও জিজ্ঞেস করি, কি কি করবেন আপনি? উনি ঘাটতেরামি করে বললেন, কিস করব, বুঝলে? কিস। এ বলে নিজের হাতটা আমার গালের দিকে বাড়ান। কিন্তু আমি তো এটা করতে দিব না। এ লোকের অতিরিক্ত সাহস বেড়ে গেছে, নির্লজ্জতা চরম রূপ দেখাচ্ছে। তবে আমি এসব হতে দিব না। আমি অত সস্তা নই। ওনার হাত আমার গালে ছোঁয়ার আগেই হাতটা জাড়ি মেরে সরিয়ে দেই। তারপর একটু দেরি না করে রেজওয়ানের হুডির কলারটা চেপে ধরে নিজের শরীরে যত শক্তি আছে তা প্রয়োগ করে ওনার পেটের নিচে হাঁটু দিয়ে কিক করি। এতে ব্যথায় দু কদম পিছিয়ে যান রেজওয়ান। এ সুযোগে আমি ওনার গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে ওনার থেকে দূরে সরে যাই। কত সাহস আবার শিক্ষা হোক। আমি ওনার আর্তনাদ মুখী চেহারা দিকে তাকিয়ে বলি, মনে রাখবেন, যার তার কাছে নিজের সত্তা বিলিয়ে দেওয়ার মতো সস্তা সত্তার মেয়ে আমি নই। এ বলে আমি রুমে চলে আসি। মেজাজটাই খারাপ করে দিল। এদিকে রেজওয়ান নুজার কিকে অনেক বেশি ব্যথা পেয়েছে। দাঁত কিড়মির করে ব্যথা সামলাতে না পেরে ব্যথার জায়গায় হাত দিয়ে চেপে ধরে ধীরে ধীরে মেঝেতে বসে পড়ে আর আর্তনাদ করে বলে, ও আল্লাহ, এই ব্রিটিশের বাচ্চা আমার ভবিষ্যৎ ধ্বংস করে দিয়েছে। বসে আছে শেখ মহলের ছাদের এক কোণে, ফুল গাছের বাহারের মাঝে ফুলের গাছের শেকড়ে মোড়ানো এক চেয়ারে। আমার পেছনে জলজল করছে বড় সুইমিং পুল, তার আশেপাশে জ্বলছে লাল নীল অসম্ভব সুন্দর লাইট। আজ মনটা বেশ খারাপ, ঠিক খারাপ কিনা জানি না, তবে অনেক খারাপ লাগছে একটা বিষয়ে। শেখ মহলের নিচের বাগানে সেদিনের পার্টির মতো একটা পার্টির আয়োজন করা হয়েছে। জানেন কিসের পার্টি? একটা বড় প্রজেক্ট সফল হওয়ার পার্টি। প্রায় কোটি টাকার উপরে এই প্রজেক্ট। জানেন, এই প্রজেক্টের জন্য আমি অনেক অনেক কষ্ট করেছি। আমি দিনরাত এক করে এই প্রজেক্টে কাজ করেছি। এগুলো তো আমার কাজ ছিল না, কিন্তু তারপরও আপন ভেবে আমি কাজ করেছি। কেউ কোনো কমতি রাখলে আমি নিজে তা পূরণ করেছি। অথচ আজ সব ক্রেডিট রেজওয়ান নিয়ে নিলেন। রোজার মা যদিও বলেছেন আমায়, তোর জন্য, তোর পরিশ্রমের জন্য এতটা হয়েছে, অথচ রেজওয়ান একটা বারও আমায় বলেনি। আমার সাথে প্রজেক্ট সফল হওয়ার পর কথাই হয়নি ওনার। অফিসে প্রজেক্ট পাওয়ার পরপরই স্টাফদের সাথে অনেক উল্লাস করেছেন। তখন সরে এসেছিলাম আমি আলগোছে। একটা বারের জন্য কেউ আমায় খোঁজেনি, আর আমি চাইও না খুঁজুক। আমি আর থাকবো না এখানে। একটা ফ্ল্যাটের জন্য কত কষ্ট করছি, পাচ্ছি না। যদি পেয়ে যেতাম তবে আজই নিঃশব্দে চলে যেতাম, অনেক দূরে চলে যেতাম, অনেক দূরে। আমি ততটাই দূরে চলে যাব যতটা দূরে গেলে এই স্বার্থের দৃষ্টিকোণ আমাকে ছুঁতে পারবে না, কখনোই পারবে না। দীর্ঘশ্বাস ফেলে শুধু নিচের দিকে তাকিয়ে রই। হায়রে পুরুষ, কত নারীর ভিড়ে দাঁড়িয়ে আছেন। তিনি সবার সাথে কথা বলছেন, ওয়াইন গিলছেন। এরা সবাই বিজনেসের অংশ, তাই হয়তো এদের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করছেন নিজের হ্যান্ডসামনেস দিয়ে। আর সবচেয়ে বড় সুখবর হলো রেজওয়ান আবারও আমেরিকায় চলে যাবেন। এটা শুনেছি রোজার থেকে। উনি চলে যাবেন, হয়তো একেবারেই চলে যান।
এবার যাওয়ার আগে ডিভোর্স নিয়ে নিব। না, আর সহ্য হচ্ছে না। সব কিছু এখন তিক্ত লাগছে। এত তিক্ত কেন লাগছে? আমি ধীরে ধীরে উঠে দাঁড়াই, উদ্দেশ্য কিচেনে যাওয়া। কিছু তো খেতে হবে। আমি কিচেনে আসি নূরকে কোলে নিয়ে। ওকেও খাওয়াতে হবে। কিচেনে এসে এক একটা ডিম নিয়ে নেই, তারপর ডিমটা ভাজি করে নেই। কিচেনে রেজওয়ান আসেন। আমি ওনাকে দেখেও না দেখার ভান করে চুপচাপ নিজের কাজ করতে থাকি। আজও উনি সেই দিনের মতোই আউটফিটে আছেন। কালো স্যুটে অতিরিক্তই সুন্দর লাগছে রেজওয়ানকে। লাগলে লাগুক, তাতে আমার কি? উনি কে হয় আমার? আমি নিজের মতো প্লেটে ভাত নিয়ে আইল্যান্ডের এক পাশে গিয়ে বসে খাওয়ার জন্য 3টে চেয়ার সিস্টেম রয়েছে। আমি সেখানে গিয়ে চুপচাপ মাথা নিচু করে খেতে থাকি। আমি খেয়ে নূরকে খাইয়ে দিব। রেজওয়ান ফ্রিজ থেকে পানির বোতল নিয়ে আমার পাশে একটা চেয়ারে টেনে বসে পড়ে। পানি খেতে খেতে বলেন, তা মিস ব্রিটিশ, হঠাৎ আপনি এত চুপচাপ কেন? এই প্রশ্ন শুনেও আমার কিছু বলা উচিত নয়, কিন্তু যদি না বলি তবে ভাববে আমি কেন কোনো প্রকার অভিমান অভিযোগ নিয়ে হয়তো বসে আছি। কিন্তু আমি চাই না তিনি জানুক। ওনার উপর অভিযোগ সম্পর্কে একটু আঁচ করুক। তাই মাথা নিচু করে বলি, এমনি। এমনি? যে নুজা কথায় কথায় উচিত জবাব দেয়, আজ সেই নুজা এত ছোট্ট করে বলে দিল এমনি। গতরাতে নুজার করা কাণ্ডের জন্য রেজন বেশ রেগেছিল ওর উপর, তাই কাজ ছাড়া কোনো কথা হয়নি নুজার সাথে। আর একদিন কথা না বলা নুজা এত চুপচাপ হয়ে গেল। রেজন একবার নুজাকে পরখ করে নেয়। এই মেয়েটা এত সুন্দর, তার উপর বেশিরভাগ সময় কালো কাপড় পরে। আর আজও তার ব্যতিক্রম কিছু নয়। আজও নুজা একটা কালো 3 পিস পরেছে, মাথায় নামাজের হিজাব পেঁচানো। এই হিজাবটা অনেকটাই লম্বা, যার কারণে সারা শরীর ঢেকে রাখে। নুজা চুপচাপই নিজের মতো করে মাথা নিচু করে খেতে থাকে। রেজন দীর্ঘশ্বাস ফেলেই বলে, আজ তুমি একটু বেশি চুপচাপ, তাই না? আমি নিজের মতো করে খাচ্ছি, বিশ্বাস করুন। পাশে কেউ বসে থাকা অবস্থায় আর তাকে ইগনোর করে মাথা নিচু করে রাখা, এটা যেন এক মহাযুদ্ধের সমান। অনেক কষ্ট হয় এতে, শরীর জিম ধরে যায়। তবুও আমি বসে খাচ্ছি। আমি ছোট্ট করে বলি, অপ্রয়োজনীয় কথা না বলাটাই ভালো। রেজন আমার কথা শুনে বলেন, ব্যাস, স্যারের মেয়ের সাথে কথা হয়েছে, পরের প্রজেক্টও পেয়ে যেতে পারি হয়তোবা। রাজ স্যারের মেয়ে? তার কথা শুনে চোখে ভেসে ওঠে একটু আগের এই দৃশ্য। রেজন তার সাথে অনেক সুন্দর করে কথা বলছিলেন, মনে হচ্ছিল অনেক দিনের চেনা, অনেক আপন কেউ। আমি রেজওয়ানের কথা শুনে মাথা নিচু করে মুচকি হেসে বলি, ভালোই তো। এ বলে আমি কিচেনে চলে আসি। প্লেটটা বেসিনে রেখে হাত ধুয়ে পিছনে ঘুরে দেখি রেজওয়ান আমার সাথে সাথে আবারও কিচেনে চলে আসছে। এই লোকটা এত চেষ্টা কেন? হ্যাঁ, আমার পিছুই ছাড়ছে না। কি মতলব এখন? আমি এক পলক তাকিয়ে তপ্ত শ্বাস ফেলে নিজের মতো ওনার পাশ কাটিয়ে চলে যেতে নেই, কিন্তু রেজন আমায় যেতে দেন না। আমার সামনে এসে দাঁড়ান। আমি বেশ বিরক্ত অনুভব করি। কেন এমন করছেন এই লোকটা? রেজন আমার দিকে তাকিয়ে বলেন, কি হয়েছে নুজা তোমার? এমন করছো কেন? কথা বলো, এমন কেন করছো? রেজনের কথায় আমি ওনার মুখের দিকে তাকাই, চোখ তুলে তারপর স্বাভাবিক গলায় বলি, কি বলবো? হঠাৎ এমন আচরণ করছেন কেন আপনি? রেজন বুঝে শ্বাস নেন, তারপর বলেন, আচ্ছা, তুমি কি আমার উপর কোনো বিষয় নিয়ে রেগে আছো? এমন করছো কেন তুমি? উনি এটা প্রশ্ন করছেন। উনি আজ করেননি তো? না না, আমি নিজের রাগ অভিমান কাউকে বুঝতে দিব না। আমি দীর্ঘশ্বাস ফেলে বলি, আমার আর আপনার অমন কোনো সম্পর্ক নেই যে আমি আপনার উপর রাগ দেখাবো। তাই এমন ভুল ধারণা নিজের মধ্যে পুষবেন না। গতকাল রাতে নিজের করা অমানবিক কাজের জন্য বেশ লজ্জিত ছিলাম, সত্যি বলছি। আসলে এমন করা উচিত নয়, কিন্তু সেই সময় রাগের মাথায় যা ইচ্ছে করেছে। নুজার এই কথাগুলো বেশ কষ্টদায়ক রেজওয়ানের জন্য। নুজা ওকে একটু আপন ভাবে না, একটুও না। অথচ নিজের অন্তরের এক অর্থে অস্তিত্ব ভাবতে শুরু করেছে নুজাকে। রেজওয়ান তাও মুচকি হেসে বলে, আমি সত্যি তোমার কেউ হই না? তাহলে রাজসারের মেয়ের কথা আমার মুখে শুনে এত রেগে গেলে কেন? আমি রেগেছি? না না, আমি তো রাগ করিনি। আমি ওনাকে শান্ত গলায় বলি, যার তার সাথে রাগারাগি করার মেয়ে আমি নই। তাই বলার আগে বুঝে কথা বলবেন। এ বলে আমি চলে যেতে নেই। রেজন আবারও আমাকে আটকে নিয়ে বলেন, আমি যে কেউ নই, আমি তোমার হাজব্যান্ড, বুঝলে? আমি তোমার হাজব্যান্ড, আর তোমার সব রাগারাগি আমার উপরেই তুমি ঝাড়বে। হাজব্যান্ড? সিরিয়াসলি? বিয়ের পরের দিনই যে নিজের ওয়াইফের মুখ না দেখে অন্য দেশে উড়াল দেয়, সে নিজের হাজব্যান্ড দাবি করে? আমি দাঁত চেপে বলি, দয়া করে এটা বলে হাজব্যান্ড নামটাকে কলঙ্কিত করবেন না। এই বলে আমি দ্রুত কিচেন থেকে বেরিয়ে লিভিং রুমের দিকে চলে আসি। রেজন নুজার বলা কথা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কি হয়েছে এই মেয়েটার? একদম অন্যরকম হয়ে গেছে, একদম চিনেই যাচ্ছে না।
তবে রেজওয়ান এটা বুঝে গেছে নুজা কিছু নিয়ে রেজওয়ানের উপর নারাজ, আর তার রিসেন্ট কিছুর জন্যই। রেজওয়ান নুজাকে বোঝানোর জন্য ওর পিছনে যেতে নেয়। তখনই ওর ফোনে কল আসে পার্টিতে যাওয়ার জন্য, তাই সেদিকে চলে যায়। আমি রুমে এসে চুপচাপে সোফায় বসে পড়ি। খুব কষ্ট হচ্ছে আমার, খুব। আমার ভিতরটা দরপড় করছে, কিন্তু জানি না আমার এই অবস্থা আজ কেন হচ্ছে। আমি কেন এত কষ্ট পাচ্ছি রেজওয়ানের এই স্বার্থপরতার জন্য। উনি তো এমনই, যে আমায় বিয়ে করে আমায় ত্যাগ করেছে, সে কিভাবে আমার উপর নিজের অধিকার দেখাবে। এই বাড়িতে শুধু উনি চুক্তি হিসাবে আমায় রেখেছেন, আর আমার ওনার সম্পর্ক তো শুধুই এক চুক্তির মাধ্যম চলছে। উনি চলে যাবেন, সত্যি চলে যাবেন। এমন সময় রোজা আর রেজওয়ান রুমে আসেন। রোজার হাতে একটা প্লেট, এতে কেকের পিস রয়েছে। রোজা চলে এসেছে, তার মানে পার্টি শেষ। রেজওয়ান আমার দিকে এক পলক তাকিয়ে করিডোরের দিকে এগিয়ে যান। রোজা মুচকি হেসে আমার দিকে এগিয়ে এসে কেকের প্লেটটা আমার হাতে দিয়ে বলে, নে খেয়ে নে, আমি সমুদ্রের তলদেশ থেকে নিয়ে এসেছি। আমি মুচকি হেসে কেকটা হাতে নিয়ে ওর মুখে পুরে দিয়ে বলি, ধন্যবাদ ম্যাম এত কষ্ট করার জন্য, কিন্তু আমি এটা খাবো না। রোজা কেকটা খেয়ে নিয়ে আমার দিকে তাকিয়ে বলে, না না, এটা একদমই ঠিক না, এটা তো স্ক্যাম হয়ে গেছে। আমি দীর্ঘশ্বাস ফেলে সোফায় মাথা রেখে বলি, আমার মনটা খুব অস্থির রে রোজা, আমার শ্বাস ফেলতেও কষ্ট হচ্ছে। এটা শুনে রোজা আমার মাথায় গলায় হাত বুলিয়ে বলে, কি হলো, শরীর খারাপ নাকি? আমি দীর্ঘশ্বাস ফেলে ওর দিকে তাকিয়ে বলি, আমার অনেক অস্বস্তি হচ্ছে। রোজা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আচ্ছা মেডিসিন দেবো? আমি মাথা নাড়িয়ে বলি, না। আমি রোজাকে আর কিছু বলতে যাব, তখনই রেজওয়ানের গলা বেশি ওঠে, রোজা তুই কি আজ ঘুমাতে যাবি না? এটা শুনে রোজা মেকি হেসে আমার দিকে তাকিয়ে বলে, আচ্ছা তুই ঘুমা, আমি যাই। আমি মাথা নাড়াই। এ বলে রোজা রুম থেকে বেরিয়ে যায়। আমিও বেলকুনিতে চলে যাই নূরকে নিয়ে। আমি রেজওয়ানের সামনাসামনি হতে ইচ্ছে করছে না আজ। রেজওয়ান আমার পিছনে এসে দাঁড়ান একটু সময় পর। আমি চুপচাপে আকাশের দিকে তাকিয়ে, আজ আকাশটাও অন্ধকার। আজ চাঁদের দেখা নেই। আজ যেমন আমার অন্তরের শান্তি নেই, তেমনি চাঁদেরও দেখা নেই। আমি শূন্য চোখে আকাশের দিকে তাকিয়ে আছি। জানেন, যখন আমি বিষণ্ণ অন্তরে শূন্য চোখে আকাশের দিকে তাকাই, তখন মনে হয় আমার রব আমায় বলছেন, আমায় আশ্বাস দিচ্ছেন, তুমি চিন্তা করো না, গোটা পৃথিবী তোমার ত্যাগ করলেও তোমার রব তোমার সাথে আছেন সবসময়। রব তার বান্দাকে কখনোই ছেড়ে দেন না। রেজওয়ান আমার পিছনে এসে নিঃশব্দে দাঁড়ান, কিন্তু কোনো কথা বলেন না। আমরা দাঁড়িয়ে আছি, শুধু একে অপরের শ্বাস প্রশ্বাসের শব্দ শুনছি, আর কিছুই না। নীরবতা ভেঙে আমি চট্ট করে বলি, একটা কথা বলার ছিল রেজওয়ান। রেজওয়ান, কত সুন্দর এই ডাকটা নুজার মুখে মানায়। নুজার হঠাৎই কথা শুনে রেজওয়ানের বুকটা ধড়ফড় করে ওঠে। রেজওয়ান দীর্ঘশ্বাস ফেলে বলে, বলো। রেজওয়ানের থেকে অনুমতি নিয়ে আমি নিচু গলায় বলি, গতকাল রাতের জন্য সরি। কারো দুর্বলতায় আঘাত করা উচিত না, আমায় মাফ করে দিবেন সম্ভব হলে। রেজওয়ান আমার কথা শুনে কিছু মুহূর্ত নীরব থাকেন, তারপর মুচকি হেসে বলেন, সমস্যা নেই, দোষটা আমারই ছিল। যাক, এটা ওনার বোধগম্য হলো যে দোষটা ওনারই ছিল, এটাই অনেক। আসলে গতকাল থেকে আমি এই অপরাধ বোধে শেষ হচ্ছিলাম। আমি কি করলাম, এটা অনেক বড় একটা ভুল। আমার রাতের ঘুম হয়নি এই চিন্তায়। যাকগে, মন থেকে একটা জ্বর উঠে গেল। রাগ থাকতে হয়, তবে রাগ কন্ট্রোলও করতে হয়, নয়তো বিপর্যয়ের শেষ নেই। রেজওয়ান আমায় আলগোছে শান্ত গলায় বলেন, আমি চলে যাচ্ছি। চলেই তো যাবেন, থেকে যাওয়ার তো কথা নয়। থেকে গিয়ে বা কী করবেন? এখানে তো আপনার আপন বলতে কেউ নেই। আমি দীর্ঘশ্বাস ছেড়ে বলি, যান। নুজা এত সহজে এই কথাখানি বলে দিল। রেজওয়ান ধাতস্থ গলায় বলে, আমি চলে গেলে আমায় মিস করবে? আমি মিস করব আবার ওনাকে? হ্যাঁ করব, ভীষণভাবে মনে পড়বে ওনাকে। বিশেষ করে ওনার ঠোঁটের কোণায় লেগে থাকা হাসিটা। এই হাসিটা আমার ভীষণভাবে মনে পড়বে, কিন্তু তা তো স্বীকার করার সাধ্য আমার নেই। আমি মুখে আলতো হেসে বলি, আপনি না আমার প্রিয় কেউ, না আপন কেউ, তাই আপনাকে মিস করার প্রশ্নই ওঠে না। আর এবার যাওয়ার আগে ডিভোর্সটা দিয়ে আমায় নিজ থেকে চিহ্ন করে দিয়ে যায়েন। আপনার নামের মিথ্যে সম্পর্কে তকমা আর বইতে পারবো না আমি। রেজওয়ানের যে ঠিক কতটা কষ্ট হচ্ছে নুজার এই কথাগুলো শুনে, তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। বুকের ভিতরটা কাঁপছে এই ডিভোর্স শব্দ শুনে। রেজওয়ান নিচু গলায় বলে, তুমি বলেছিলে চুক্তি ততদিন অবধি থাকবে যতদিন আব্বু আর আম্মু একসাথে হবে, আর আমি এটার জন্যই এখানে যাচ্ছি, একবারে নয়। আমি দীর্ঘশ্বাস ছেড়ে বলি, ও তাহলে আমাদের এই মিথ্যে সংসারের সমাপ্তি অতি শীঘ্রই হবে?
রেজন আমার কথা শুনে একটু শক্ত গলায় বলেন, তুমি সবসময় বিচ্ছেদের রেশ কেন টানো? সমাপ্তি কি শুধু বিচ্ছেদেই হয়? ওনার এই কথা খানিক ভাবায় আমাকে, আবারও চমকে দেয়। আমি মুচকি হেসে বলি, যে সংসারের শুরুটাই বিচ্ছেদ দিয়ে, তার সমাপ্তি নতুন কিছু দিয়ে হয় কিভাবে? রেজন আমার কথা শুনে একদম চুপচাপ হয়ে যান, আর একটি শব্দ মুখ থেকে নিক্ষেপ করেন না। আমি চুপচাপে ওনার পাশ কাটিয়ে রুমে এসে অজু করে নিজের জায়গায় নূরকে নিয়ে ঘুমিয়ে পড়ি, আল্লাহর নাম নিয়ে। রেজন বেলকনিতে দাঁড়িয়ে থাকে, ওর কানে নোজার বলা কথাগুলোই বাড়ছে। নিজের সামনে নোজার চোখ বাড়ছে। রেজন অনেক সময় পর নিজেকে সামনে নিয়ে রুমে গিয়ে শুয়ে পড়ে। নোজার দিকে তাকায় না, তাকালেই যে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। কি করবে রেজন? এই দুঃখটা কোথায় রাখবে? এই নোজা নামক নেশা যে তাকে ভিতর থেকে ক্ষয় করে দিতে শুরু করেছে। নিজের ভিতরের অবাধ্য অনুভূতিগুলো আর সামলানো সম্ভব হচ্ছে না। রেজন ঘুমিয়ে পড়ে, কিন্তু এই ঘুম বেশি সময় চোখে লেগে থাকে না। প্রায় ঘণ্টাখানেক পরে তা ভেঙে যায়। রেজন উঠে বসে পড়ে। এটা তার নিত্য রাতেরই কাজ, নুজাকে দেখার নেশা। এমন সময় ঘুম ভেঙে যায়, আরও উঠে এক দৃষ্টিতে নুজার দিকে তাকিয়ে থাকে। যতক্ষণ তাকিয়ে থাকেন, যতক্ষণ চোখে ঘুম না দেড়া দেয়। রেজন ধীরে ধীরে উঠে দাঁড়ায়, নুজার পাশে একটু এগিয়ে গিয়ে ওর দিকে ঝুঁকে তাকায়। কালো রঙের থ্রি পিসে বেশ মানায় নুজাকে। চাঁদের আলো আজ নেই, তবে তারপরেও নুজার মুখখানি স্পষ্ট ড্রিম লাইটের আলোয়। নুজার মুখটাই দেখা যাচ্ছে, শরীর সম্পূর্ণ কাঁথা দিয়ে আবৃত। তীর তীর করে কাঁপছে ঘুমন্ত নুজার ঠোঁট। ওর বুজে থাকা চোখের ঘন পাপড়িগুলো মাঝে মাঝে কেঁপে উঠছে আলতো করে। নূর পেট উল্টে ঘুমিয়ে আছে, নুজার ডান হাতের বাহুতে মাথা রেখে। রেজন এতে মুচকি হেসে ওঠে। সত্যি, এদের দুজনকে একসাথে দেখলে আলাদা একটা আনন্দ লাগে মনে। রেজন নিজের অজান্তেই আজ নুজার মাথার একদম কাছে গিয়ে সোফার সামনে দু হাঁটু গেড়ে বসে পড়ে। একদম কাছ থেকে দেখতে থাকে নুজাকে, আপন করে দেখে নেয়। তবে তার নুজাকে দেখার তৃষ্ণা তো আর মেটে না, এই তৃষ্ণা আরও প্রখর হয়ে ওঠে। রেজনের মনে ইচ্ছে জাগে ঘুমন্ত নুজার গালে নিজের ঠোঁট ছুঁয়ে দিতে। এটা বাস্তবে কখনোই সম্ভব হবে না হয়তো, তাই আলগোছে অগোছরে রেজন নিজের ইচ্ছেটাকেই পূর্ণ করতে চায়। রেজন নিজের মনে মনে বলে, তোমায় নিজের করে পাবো কিনা জানি না, কিন্তু একটা বার তোমার নিজের ভেবে নিলাম। এ বলে রেজন নুজার নরম গালে নিজের ঠোঁট বসিয়ে দেয়, আলতো করে বসিয়ে দেয়। কিন্তু ওর চোখে ভয়, ভীষণ ভয়। যদি নুজা বুঝতে পারে, ওকে তো কোরবানি করে দিবে, আজ আর কিছু না। কিন্তু তারপরও রেজন নিজেকে সরিয়ে নেয় না, আরও একবার গভীরভাবে ঠোঁট ছুঁয়ে দেয় নুজার গালে। কতটা সুন্দর এই অনুভূতির অনুভব। রেজওয়ানের হাত পা কাঁপছে নুজার ভয়ে, আর কিছুটা সংকোচ, লজ্জাও লাগছে রেজওয়ানের এমন একটা কাজ করতে গিয়ে। কিন্তু মনের আকাঙ্ক্ষা কি আর লাজ মানে? রেজওয়ান চোখ বুজে নুজার গালে নিজের ঠোঁট বসিয়ে রয়। রেজওয়ানের শ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে এখন লজ্জায়। নুজার ঘুম ইতিমধ্যে হালকা হয়ে এসেছে, সে ঘুমের মধ্যে উষ্ণ কিছুর অনুভব করতে পারছে। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে আমি তরঙ্গিনী। এটা গল্পের চতুর্থ অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।